हेलो स्टूडेंट्स, वेलकम अगेन। वेलकम टू साइंस स्टेट्स। तो जे टपिक 2 নিয়ে আমি এগোচ্ছিলাম ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের এটা পার্ট 2। তাহলে ইলেকট্রিক ফিল্ডের এই যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেই ভিডিওটা হলো আমাদের পার্ট 2 এর ভিডিও, আর পার্ট 1 এর ভিডিও তোমরা অলরেডি পেয়ে গেছো, যেখানে 1 থেকে 5 পর্যন্ত আমরা কভার করে রেখেছিলাম। এখানে আমরা আর 5টা কভার করব। তো দেখো, যেহেতু বলেছি টপিক ওয়াইজ আলাদা করে দিচ্ছি প্রত্যেকটা বিষয়, সুতরাং টপিক ওয়াইজ তোমাদের এই কোশ্চেন তোমরা যদি সবচেয়ে ভালো করে রেডি করে রাখো তাহলে জানবে তোমার প্রিপারেশনের 90% রেডি। ঠিক আছে, 100% প্রিপারেশন কখনোই হয় না, তো তোমার প্রিপারেশনের 90% রেডি। আমার মোতাবেক 100% বলে কিছু নেই, তার কারণ ফিজিক্সের ওরকমভাবে শেষ হয় না। তো যাই হোক, চলো ইলেকট্রিক ফিল্ড নিয়ে শুরু করা যাক। পার্ট 2, সরি এটা পার্ট 2 হবে, আমি পার্ট 1 লিখে ফেলেছি, তো এটা আমাদের পার্ট 2। চলো, তো 2 point charge having magnitude q are placed on y axis at point plus a and minus a। তো চলো প্রথমে ছবিটা এঁকে ফেলি। ছবিটা আমরা কি করলাম, এই যে অ্যাক্সিসটা আঁকলাম সেটা মনে করলাম আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা, এবং এর সঙ্গে লম্বভাবে এদিকে আমি আঁকলাম এক্স অ্যাক্সিস। তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এবং এখান থেকে এটা আমরা মূলবিন্দু অরিজিন ধরলাম, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আমি ধরলাম, এটা যে দূরত্বটা আমরা বলতে পারি, এখানকার কোঅর্ডিনেট আমরা বলতে পারি 0, a, তাই তো 0, a। কেননা ওয়াই অক্ষের উপরে এক্স 0 হয়, আর ওয়াই এর ভ্যালু কোনটা নিচ্ছি আমরা, +a নিচ্ছি। আচ্ছা, আর একটা পয়েন্ট কোথায়, ওর থেকে ঠিক সমান দূরত্ব নিচে আর একটা পয়েন্ট রয়েছে, যেটাকে আমরা বলতে পারি তাহলে কত, 0, - a। তাহলে এই হলো আমাদের দুটো পয়েন্ট ওয়াই অক্ষের উপরে। ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্য পয়েন্ট পি অন দ্য এক্স অ্যাক্সিস। তো সাপোজ এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট রয়েছে, ঠিক আছে, আমি ধরে নিলাম এক্স অক্ষের উপরে এখানে একটা পি বিন্দু রয়েছে, যে বিন্দুর স্থানাঙ্ক বলেছে দেখো x, 0। তার মানে কি, সেটা এক্স অক্ষের উপরেই আছে, তার কারণ এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত হয়, 0 হয়। আচ্ছা, তাহলে এবার আমাদের এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত সেটা বার করতে বলেছে, তাই তো। তাহলে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত সেটা আমাদের বার করতে বলেছে। পি পয়েন্টের স্থানাঙ্ক বলা ছিল x, 0। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল করার জন্য প্রথম কি কাজ করতে হবে, আগেই আমরা দেখেছি, কনসেপ্ট ভিডিও আগে তোমরা দেখে এসছো নিশ্চয়ই, যে প্রথমে যে বিন্দুতে প্রাবল্য আমাদের নির্ণয় করতে হবে সেখানে আমাদের কি করতে হবে, একটা ইউনিট পজিটিভ চার্জকে প্লেস করতে হবে, যেটাকে আমরা টেস্ট চার্জ বলে থাকি। তাহলে টেস্ট চার্জ হিসেবে একটা ইউনিট পজিটিভ চার্জ অর্থাৎ একক ধনাত্মক আধান এখানে আমরা রাখবো, রেখে টেস্ট করব যে সেই আধানটা কতটা বল অনুভব করছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে ধরে নিই এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, তাহলে সেই ইউনিট পজিটিভ চার্জটা কতটা ফোর্স ফিল করছে সেটা আমরা জানতে চাই। এবার দেখো এই বিন্দুতে কত চার্জ আছে বলো তো, বলেই দেওয়া রয়েছে এখানে চার্জ আছে কত, কিউ, এবং এখানেও চার্জ রয়েছে কত, কিউ। তাহলে এই কিউ আধানটার জন্য পি বিন্দুতে প্রাবল্য কত সেটা জানতে হবে, আর এই কিউ এর জন্য পি বিন্দুতে প্রাবল্য কত জানতে হবে। জানতে গেলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স জানা জরুরি, তাই আমি ধরে নিলাম দিস পয়েন্ট ইজ পয়েন্ট এ। আচ্ছা, এই বিন্দুটাকে আমি ধরলাম এ বিন্দু, যেটার স্থানাঙ্ক আমরা নিয়েছিলাম কত, যেটার স্থানাঙ্ক আমরা নিয়েছিলাম 0, a। আচ্ছা, এটা আমি ধরলাম আমাদের বি বিন্দু, যে বি বিন্দুতে চার্জ আছে সেই একই পরিমাণ কিউ পরিমাণ স্থানাঙ্ক এটা। আচ্ছা, এই মাইনাসটা আমাদের দেওয়ার দরকার নেই, তার কারণ আমরা নিচেই রয়েছি, নিচেই এসেছি যখন, এখানে আমরা সরাসরি এটাকেই লিখে দিতে পারি। ঠিক আছে,
আচ্ছা দরকার নেই, এটাকে না লিখে আমরা স্থানাঙ্কের ভিত্তিতেই লিখি, মাইনাস এই লিখলাম। আচ্ছা তাহলে এবার বি বিন্দুতে যে আধানটা রয়েছে সে পি বিন্দুতে +1 চার্জকে কি করবে বলতো, ঠেলবে। তাহলে পি বিন্দুতে থাকা চার্জটিকে ও কি করবে, এই দিক বরাবর ঠেলে দেওয়ার চেষ্টা করবে। এই চার্জটা সেও কি করবে, এখানে থাকা আধানটিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এ কি করছে, ঠেলে দেওয়ার চেষ্টা করছে, এও কি করছে, ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ধরে নি এ বল প্রয়োগ করেছে E1 আর এ বল প্রয়োগ করেছে ধরে নি, মানে এর দ্বারা মানে এই পি বিন্দুতে এই কিউ আধানের জন্য প্রাবল্য ই ধরলাম আর এর জন্য প্রাবল্য ই ধরলাম। আচ্ছা দুটো আলাদা আলাদাই ধরে নি, একটা E1 আর একটা E2, ঠিক আছে। তো এবার তোমরা কি দেখতে পাবে, আমি ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা থিটা এবং এই অ্যাঙ্গেলটাও নিশ্চয়ই থিটা হবে, সুতরাং এটাও থিটা এটাও থিটা, তাহলে এটা থিটা অ্যাঙ্গেল এটা থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে এই যে ই ভেক্টরটা রয়েছে সেই ই ভেক্টরটার ডাইরেকশন কোন দিকে, দেখো অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর নেই, অ্যালং এক্স অ্যাক্সিস বরাবরও নেই। তাহলে এই যে ই ভেক্টর, প্রাবল্য তো একটা ভেক্টর আছে, তাহলে এই ভেক্টরে নিশ্চয়ই কি হবে, উপাংশে বিভাজন হবে। অর্থাৎ এই ই ভেক্টরের এই দিক বরাবর একটা উপাংশ থাকবে না, তাহলে ই ভেক্টরের এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, যেটাকে আমরা কি বলতে পারি, E1 সাইন থিটা। আর থিটা কার সঙ্গে লেগে আছে, এই যে এক্স অক্ষের সঙ্গে, তাহলে এক্স অক্ষ বরাবর ওর একটা উপাংশ থাকবে, সেটা কত, E1 cos থিটা। আচ্ছা সিমিলার ঘটনা E2 এর ক্ষেত্রেও ঘটবে। তাহলে E2 এর ক্ষেত্রে কি ঘটবে দেখো, E2রও এই দিক বরাবর একটা উপাংশ থাকবে যেটা এক্স্যাক্টলি এর অপোজিটে কাজ করবে, যেটার ভ্যালু কত, E2 সাইন থিটা। এবং এই দিক বরাবরও E2-র কি থাকবে, একটা উপাংশ থাকবে যেটাকে আমরা বলতে পারি E2 cos থিটা। যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, এক্স অক্ষের সঙ্গে থিটা লেগে রয়েছে, এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে, সুতরাং ওই দিক বরাবর কোসাইন কম্পোনেন্ট থাকলো, তাহলে E2 cos থিটা হলো। এবার দেখে নেওয়া যাক যে E1 এর ভ্যালু কত। তাহলে E1 এর ভ্যালু কত, এই যে বিন্দুটা, সেই বিন্দুটা আমরা কি বিন্দু ধরেছিলাম বলো তো, পি বিন্দু ধরেছিলাম। যে পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত ছিল, x,0। সুতরাং এই ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স আমাদের বলে দেওয়া রয়েছে x, এবং ও থেকে এ পর্যন্ত দূরত্ব আমাদের বলে দেওয়া রয়েছে a, এই যে। আর ও থেকে বি পর্যন্ত দূরত্ব সেটাও আমাদের বলে দেওয়া রয়েছে মানের ভিত্তিতে a, তাই তো। আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমরা জানি, সুতরাং এপির মান এবং বিপির মান আমরা বার করতে পারবো। নাও from triangle AOP এই AOP ত্রিভুজ থেকে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ AP স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি লম্ব স্কোয়ার অর্থাৎ OA স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ OP স্কোয়ার। অতএব AP স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম বলতো, ও এর ভ্যালুটা বসিয়ে দিলাম a স্কোয়ার প্লাস OP এর ভ্যালুটা বসিয়ে দিলাম x স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা হলো আমাদের AP স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে। Similarly now from triangle BOP এর থেকে আমরা কি বুঝতে পারবো, অতিভুজ কোনটা, BP স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার। তাহলে সিমিলারলি আমরা এখানেও পাবো a স্কোয়ার প্লাস x স্কোয়ার, চিত্র দেখে নাও।
তাহলে বিপি স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন প্রাবল্য E1 এর মান, হেন্স E1 ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি দেখো, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2। তাহলে E1 কার জন্য প্রাবল্য ছিল? বি বিন্দুতে থাকা চার্জের জন্য প্রাবল্য ছিল, তাই তো? তাহলে বি বিন্দুতে কত চার্জ আছে? কিউ চার্জ আছে। পি বিন্দুতে কত আছে? 1 রয়েছে, +1 ইউনিট পজিটিভ চার্জ। তাহলে আমরা বলতে পারি কিউ বাই, এবার বিপি স্কোয়ার, তাহলে বিপি স্কোয়ার কত? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের E1 এর ভ্যালু। এই সিমিলার অঙ্ক তোমরা আগেও করেছো। আচ্ছা, অ্যান্ড E2 ইজ ইকুয়াল টু আমরা কত পাবো দেখো, E2 ইজ ইকুয়াল টু পাবো 1/4 পাই এপসাইলন নট ইন্টু, আবারও দেখো তুমি E2 কিসের জন্য? E2টা হচ্ছে এ বিন্দুতে থাকা চার্জটার জন্য। তাহলে এ বিন্দুতে কত আধান আছে? প্লাস কিউ। এখানে কত রয়েছে? পি বিন্দুতে একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ রয়েছে। তাহলে আবারও কিউ ইন্টু 1, তার মানে কিউ বসবে বাই এপি স্কোয়ার। এখান থেকে এপি স্কোয়ার কত পেলে? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা E2 ভ্যালু বার করতে পারলাম। এখন আমরা দেখতে পেলাম যে হিয়ার E1 ইজ ইকুয়াল টু E2। তাহলে E1 ইকুয়াল টু E2 যদি হয়, তাহলে ঠিক আগে অঙ্কে তুমি যেমন দেখেছো, এই E2-র জায়গাটা, মানে E1 এর জায়গাটা বা E2-র জায়গাটা রিপ্লেস করে দেখো, এই E2-র জায়গাটা রিপ্লেস করে আমি E1 বসাতে পারি। তাহলে বসালে এটা হয়ে যাবে E1 সাইন থিটা। তাহলে দেখো এই দিক বরাবর E1 সাইন থিটা বল, আর ওই দিক বরাবরও E1 সাইন থিটা বল, দুটো পরস্পর বিপরীত অভিমুখে কাজ করছে। সেই কারণের জন্য এই দুটো একে অপরকে কি করে দেবে? ক্যান্সেল আউট করে দেবে। তাহলে একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে মানে এই দিক বরাবর দুটো উপাংশের কি হলো? নেট ফল 0 হয়ে গেল। আচ্ছা, তাহলে ও দিকগুলো আমাদের আর ভাবার দরকার নেই, কিন্তু এই দিক বরাবর আমরা দেখতে পাচ্ছি কি এই দুটো আসলে কি হবে? যোগ হয়ে যাবে। অর্থাৎ পি বিন্দুতে এফেক্টিভ যে প্রাবল্য, অতএব নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অ্যাট পি, তাহলে পি বিন্দুতে এখন নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা কত পাবো? ই, হুইচ ইজ ইকুয়াল টু E1 cos থিটা প্লাস E2 cos থিটা। এখন E1 cos থিটা আর E2 cos থিটার জায়গায় আমি E1 cos থিটা বসিয়ে দিতে পারি। তাহলে এটা আমরা লিখতে পারি 2E1 cos থিটা। যেহেতু আমরা প্রমাণই করে ফেললাম যে E1 ইকুয়াল টু E2, তাহলে E1 আর E2 সমান হওয়ার কারণে আমরা প্রাবল্য E ইকুয়াল টু আমরা লিখতে পেরেছি কত? 2E1 cos থিটা, তাই তো? সুতরাং আমরা প্রাবল্য ফাইনালি কত পাবো? 2 ইন্টু E1 এর ভ্যালু কত? E1 এর ভ্যালু আমরা এখানে পেয়েছিলাম না? এখানে পেয়েছিলাম 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা পেয়েছিলাম। আচ্ছা, সঙ্গে একটা cos থিটা আমাদের আছে। তাহলে এই cos থিটাটার ভ্যালু আমাদের যে কোনো থিটার থেকে নির্ণয় করে নিলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা তো থিটা, তাহলে এখান থেকে cos থিটা নির্ণয় করো। তাহলে cos থিটা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এক্স, আর অতিভুজ কোনটা? অতিভুজ এটা। তাহলে এটার ভ্যালু কত? অতিভুজের ভ্যালু কত? অতিভুজের ভ্যালু হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কত? এক্স বাই এটা, তাই তো? তাহলে আমরা ওখানে লিখে ফেলি এক্স বাই ওটা। তাহলে পরের লাইনে এখানে আমরা সরাসরি কি লিখতে পারবো দেখি। আচ্ছা, এখানে তো cos থিটার ভ্যালুটা আমরা সরাসরি লিখে দিই। তাহলে ভূমি দেখো ও বি পি, এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি কোনটা? ভূমি কোনটা? এই যে ওপি, তাই তো? তাহলে ভূমি হলো আমাদের ওপি, হুইচ ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স বাই অতিভুজ কত? √এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ব্যাস,
তাহলে ফাইনালি প্রাবল্য ই ইকুয়াল টু আমরা কত পেলাম দেখো 1/4πε0, এই 2 রয়েছে সামনে, উপরে 2qx তাহলে লিখে দিলাম একেবারে 2qx বাই এটা হাফ মানে টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ব্যাস, তাহলে আমরা ভ্যালু পেয়ে গেলাম কিসের? প্রাবল্যের পি বিন্দুতে। তাহলে এটাই হবে আমাদের পি বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, তাহলে এই ধরনের কোনো প্রবলেমস তোমাদের যদি দেওয়া থাকে, এখানে এরকম ভাবে এ না বলে তোমাদের যদি কোনো ভ্যালু দেওয়া থাকে, তাহলে সরাসরি তোমরা এই যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনে ভ্যালুগুলো পুট করলেই তোমরা এর মান পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এটা একটা কনসেপ্ট বিল্ডিং এর জন্য এই প্রশ্নটা আমি বাছাই করলাম, যেটা তোমাদের এর পরবর্তী বিভিন্ন অঙ্কে গিয়ে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে এটা ভালোভাবে নোট করে নাও, তারপর আমি নেক্সটটা বলছি। তো চলো আবার একটা কনসেপ্ট কিং প্রশ্ন নিয়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট এবং ভীষণ একটা কনসেপচুয়াল প্রবলেম। এটা খুব ভালোভাবে তোমরা না বুঝলে এই অঙ্কটা বা এই ধরনের প্রবলেম তোমরা করতে পারবে না। আর এই যে প্রবলেম আজকের ভিডিওগুলোতে এর আগেরটা দিলাম বা এটা দিচ্ছি, এটা কিন্তু একটা জেনারেল সমস্যা, সাধারণ সমস্যা। এইটা তুমি জেনে গেলে এর থেকে তুমি বহু টাইপের অঙ্ক বা বহু টাইপের প্রবলেমস কিন্তু তোমার অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। সেই জন্য ভালো করে মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো দেখো, আ কপার রিং হ্যাভিং রেডিয়াস আর হ্যাজ গিভেন আ চার্জ কিউ। তাহলে একটা কপার রিংকে, একটা তামার বলয়কে বা তামার রিংকে কি করা হলো? আচ্ছা, প্রথমে আমরা একটা তামার রিং আঁকি। এটা আমি ধরে নিলাম একটা তামার রিং। আচ্ছা, দেখতে ভালো হলো না, নাহলে কেমন মন খুঁতখুত করে। আচ্ছা দেখো, তাহলে এটা হলো আমাদের একটা তামার বলয়। আচ্ছা, এই রেডিয়াসটা আমরা ধরে নিলাম আর। তাহলে এখানে আমি একটা সেন্টার ধরে নিলাম, এই যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটা বলে দেওয়া রয়েছে আর। ভালো। আচ্ছা, এইবার কিউ আধান এই বলয়টিতে দেওয়া হয়েছে। ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড অন দি সেন্টার অফ দি রিং। তাহলে এই যে রিংটা রয়েছে তার সেন্টার কোথায়? এটা। তাহলে এই বিন্দুতে আমার কি করতে হবে? আধান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই সরি, প্রাবল্য নির্ণয় করতে হবে। প্রথম কাজ, সেন্টারে আমাদের ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তো প্রথমে একটা জিনিস দেখে নেওয়া যাক যে কতটা চার্জ এই পুরো বলয়কে দেওয়া হয়েছে। তাহলে পুরো বলয়ের দৈর্ঘ্য কত বলো তো? 2πr। তাহলে the distributed charge on 2πr on length 2πr লিখি, on length 2πr is কিউ। তাহলে কিউ পরিমাণ চার্জ কতটায় দেওয়া রয়েছে? 2πr লেন্থের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে 2πr লেন্থের মধ্যে চার্জ রয়েছে কতটা? কিউ পরিমাণ। এটা তুমি মাথায় রাখলে। ঠিক আছে, আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে তুমি এক কাজ করো, তাহলে একক দৈর্ঘ্যে কতটা আধান আছে সেটা তুমি খুব সহজেই জানতে পারবে। তাহলে তার মানে আমরা বলতে পারি যে 2πr লেন্থে চার্জ রয়েছে, তাহলে চার্জ ফর না লিখে চার্জ অন ইউনিট লেন্থ অর্থাৎ একক দৈর্ঘ্যে আমাদের আধানের পরিমাণ কত হবে? তাহলে 2πr দৈর্ঘ্যে আধান আছে কিউ পরিমাণ, তাহলে একক দৈর্ঘ্য কত? কিউ বাই 2πr পরিমাণ চার্জ রয়েছে। ঠিক আছে,
তাহলে একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ আমরা জেনে গেলাম। চার্জ পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু কিউ বাই 2πr। ঠিক আছে, আচ্ছা তাহলে চার্জ পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু কিউ বাই 2πr। এবার আমি এখানে একটা ক্ষুদ্র ডিএল অংশ কেটে নিলাম, একদম ক্ষুদ্র একটা অংশ ডিএল কেটে নিলাম, এই পুরো তারের থেকে একটা ক্ষুদ্র অংশ ডিএল কেটে নিলাম। তাহলে এই ডিএল দৈর্ঘ্যে চার্জ কত থাকবে? তাহলে চার্জ অন দি লেন্থ ডিএল ইজ ইকুয়াল টু কত বলো তো? ডিএল অংশে চার্জ কতটা? তাহলে একক দৈর্ঘ্যে আধান যদি কিউ বাই 2πr পরিমাণ হয়, তাহলে ডিএল দৈর্ঘ্যে চার্জ কত হবে? তার ডিএল গুণ হবে, তাই তো? তাহলে এটা হলো এই অংশে যেটুকু আধান আছে। ঠিক আছে, তাহলে এই যে অল্প একটুখানি আধান এখানে রয়েছে তার পরিমাণটাকে আমরা চার্জ অন লেন্থ ডিএল, এটাকে আমরা চাইলে ডিকিউ বলতে পারি, ডিকিউ। তাহলে ডিকিউ ইকুয়াল টু আমরা লিখলাম কিউ বাই 2πr ইন্টু ডিএল। ব্যাস, তাহলে এই ডিকিউ আধানের জন্য এই ও বিন্দুতে প্রাবল্য কত সেটা আমাদের জানতে হবে। তাহলে প্রথম কাজ, আগের বারও বলেছি, প্রত্যেকবারই বলছি, এখানে আমাদের কি করতে হবে? একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ রাখতে হবে, তাই তো? তাহলে সেই টেস্ট চার্জটার জন্য দেখো এখানে যে ডিকিউ চার্জটা রয়েছে, সে এই যে +1 চার্জটাকে কি করবে? রিপালস করবে, অর্থাৎ এই দিকে ঠেলার চেষ্টা করবে। এবার এক্স্যাক্টলি ঠিক উল্টো দিকে যদি আরেকটা ডিএল অংশ কেটে নেওয়া হয়, তাহলে সেও কি করবে? এই +1 চার্জকে ঠিক এই দিক বরাবর ঠেলতে শুরু করবে, তাই তো? তাহলে এই যে দুটো এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশন, সেই অপোজিট ডাইরেকশনে যে চার্জগুলো রয়েছে, সেই চার্জগুলো একে অপরের উপরে যে বল দেবে সেটা সমান এবং বিপরীতমুখী। সেই কারণের জন্য সেই বলের প্রভাব কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে 0। আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, এখানে যদি বলয়টাকে আমি এরকম ভাবে আঁকি, তাহলে সেক্ষেত্রে বলয়ের আমরা এই একটা ব্যাস ধরলাম, এই একটা ব্যাস ধরলাম, এই একটা ব্যাস ধরলাম, এরকম করে এই বলয়ের অসংখ্য ব্যাস আমরা ধরতে পারি। প্রত্যেকটা ব্যাসের ঠিক এক্স্যাক্টলি অপোজিট সাইডে তুমি যদি ক্ষুদ্র অংশ ডিএল কেটে নাও, সেই ডিএল অংশে যদি ডিকিউ পরিমাণ চার্জ থাকে, ধরো এখানে ডিকিউ পরিমাণ চার্জ আছে, এক্স্যাক্টলি অপোজিটে এখানে ডিকিউ পরিমাণ আছে, এখানে ডিকিউ আছে, এখানে ডিকিউ পরিমাণ চার্জ রয়েছে, এরকম ভাবে সব জায়গায় ডিকিউ পরিমাণ চার্জ তুমি রেখে দিলে। তাহলে এই ডিকিউ পরিমাণ চার্জ এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখলে তাকে কি করবে? ঠেলবে। এও কি করবে? ঠেলবে, তাই তো? কিন্তু দেখো এইদিকে ও এইদিকে পরস্পর বিপরীতমুখী, তাই তো? তাহলে এই যে বলগুলো, সেই বলগুলো কি হয়ে যাবে? বলগুলো লব্ধি কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এর উপরে যে বলগুলো প্রযুক্ত হবে, সেই বলগুলোর লব্ধি আলটিমেট 0 হয়ে যাবে। অর্থাৎ নেট যে ফিল্ড হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, সেই ফিল্ডের মান 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনের আনসার পাওয়া গেল যে দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার, অতএব দ্য ইলেকট্রিক ফিল্ড at the center is 0। তাহলে আমরা সেন্টার ইলেকট্রিক ফিল্ড কত পেলাম? 0 পেলাম। এবার আমাদের কি করতে হবে? x ডিস্টেন্স অ্যাপার্ট ফ্রম দি সেন্টার অফ দি রিং অন দি অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার। এখন আমাদের কি কাজ করতে হবে? একটা অক্ষ কল্পনা করতে হবে, যে অক্ষটা কি রয়েছে, যে অক্ষটা আমাদের যে বলয়টা আমরা ধরেছি তার সেন্টার বরাবর গিয়েছে। তাহলে এই যে বলয়ের সেন্টার বরাবর এই অক্ষটা আছে, সেই অক্ষের উপরে ও বিন্দু থেকে x দূরত্বে কোনো একটা বিন্দু কল্পনা করে নিতে হবে। তাহলে এখানে আমি একটা বিন্দু কল্পনা করে নিলাম। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, এটা বারবার করে বলেছি। তার কারণ কি? তার কারণ এরপরে তোমরা যখন ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়বে, ইলেকট্রোস্ট্যাটিক্সের পরে যখন ম্যাগনেটিজম পড়বে,
তখন তোমরা দেখবে যে এই ধরনের চিত্রগুলো বা বলয়ের এই যে অক্ষের উপরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয়, ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়, সেসব নির্ণয়ে সব ক্ষেত্রেই আমাদের কিন্তু এই কনসেপ্ট কাজে লাগাতে হবে। ঠিক আছে, সেই জন্য খুব ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমে এই যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্সটাকে আমরা কত ধরতে পারি? এই যে ডিস্টেন্সটা রয়েছে ও থেকে একটা বিন্দু নিলাম, আমি মনে ভাবলাম এটা পি বিন্দু, তাহলে এটা আমি পি বিন্দু ভাবলাম। তাহলে আমাদের বলেই দেওয়া রয়েছে যে ও পি ইজ ইকুয়াল টু এক্স, তার কারণ সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে কোনো একটা বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে খুব সহজ হিসাব, এখানে কতটা চার্জ রয়েছে, এইটুকু জায়গায় চার্জ রয়েছে, বলয়ের এইটুকু অংশ যেটা আমরা ডিএল অংশ কেটে নিয়েছিলাম, সেই ডিএল অংশে কতটা চার্জ রয়েছে, ডিকিউ পরিমাণ চার্জ রয়েছে, যেটা আমরা আগে নির্ণয় করে রেখেছি। তাহলে এই যে ডিকিউ পরিমাণ চার্জ রয়েছে, সেই ডিকিউ পরিমাণ চার্জ এখানে কি করবে, এখানে এই ইউনিট পজিটিভ চার্জ যেটা রাখবো আমরা, রেখে বল সে কি ফিল করছে সেটা জানার চেষ্টা করব। তাহলে এই ক্ষুদ্র ডিকিউ অংশ এখানে মানে ডিএল অংশ, সেই ডিএল অংশে যে চার্জটা রয়েছে, চার্জটা এখানে লিখে রাখি, এখানে চার্জ রয়েছে ডিকিউ পরিমাণ, এখানে চার্জ রয়েছে ডিকিউ পরিমাণ। তাহলে এই ডিকিউ পরিমাণ চার্জগুলো একে কি করবে, ঠেলার চেষ্টা করবে। তাহলে দেখো, এই ডিকিউ চার্জ একে এই দিক বরাবর ঠেলবে, আবার এইখানে যে ডিকিউ চার্জ রয়েছে সেও এই দিক বরাবর একে ঠেলবে। তাহলে একদম সিমিলার ঘটনা, আগের অঙ্কেই তোমরা দেখেছো। তাহলে এই যে বলটা হবে, সেই বলটার ভ্যালু আমরা E1 ধরতে পারি, এটার ভ্যালু আমরা E2 ধরতে পারি, যদিও আমরা প্রমাণ করতে পারবো এটা সমান, তাই তো? তাহলে যদিও আমরা প্রমাণ করতে পারবো যে এর ভ্যালু অবশ্যই কি হবে, সমান হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এইবার এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও তো থিটা। তাই যদি হয় তাহলে এই যে E2 সেই E2-র এই দিক বরাবর একটা উপাংশ থাকবে কত, E2 সাইন থিটা, আর এই দিক বরাবর উপাংশ কত থাকবে, E2 কস থিটা। সিমিলার ঘটনা এর ক্ষেত্রেও ঘটবে। তাহলে এর ক্ষেত্রে এর উল্টো দিকে একটা বল কাজ করবে, সেটা কত, সেটা কার উপাংশ, সেটা E1 এর উপাংশ। তাহলে E1 এই দিক বরাবর কাজ করবে E1 সাইন থিটা, আর এই দিক বরাবর কাজ করবে E1 কস থিটা। যে দুটো মিলিতভাবে ওই দিকে প্রযুক্ত হবে, আর এই দুটো পরস্পর বিপরীত অভিমুখে প্রযুক্ত হবে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা যে ইলেকট্রিক ফিল্ড পাবো, সেই ইলেকট্রিক ফিল্ড কত পাবো সেটা আমাদের দেখার চেষ্টা করতে হবে। তাহলে দেখো, প্রতি ক্ষেত্রে এখানে এই ক্ষুদ্র ডিএল অংশে যে চার্জটা রয়েছে ডিকিউ, সেই ডিকিউ এর জন্য যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে সেটা আগে নির্ণয় করে নিই। তাহলে ধরে নিই এইটা একটা পয়েন্ট, আমরা ধরি এখানে একটা এ বিন্দু নিই, হ্যাঁ এখানে বি বিন্দু নিই। তাহলে এ বিন্দুতে যে রয়েছে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা কি ধরেছিলাম, E2 ধরেছিলাম, আর বি বিন্দুতে যে আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা E1 ধরেছিলাম। ঠিক আছে, কিন্তু একটা জিনিস, এটা E1 না ধরে এটাকে আমরা একটা কাজ করি, DE1 ধরি, আর এটাকে DE2 ধরি, প্রত্যেকটায় D লাগিয়ে দিলাম। কেন বলো তো D লাগালাম? তার কারণ এটা তো আমরা দেখছি কি, যে ক্ষুদ্র ডিএল অংশের জন্য, এটা টোটাল বডির জন্য নয়, তাহলে এই ক্ষুদ্র ডিএল অংশে যে ডিকিউ পরিমাণ আদান রয়েছে তার জন্য প্রাবল্য। তাহলে ডিকিউ আদানের জন্য যে প্রাবল্য হবে সেটাও ক্ষুদ্র হবে, সেই জন্য সেটাকে আমরা DE2 ধরে নিলাম। ঠিক আছে, তো চলো এইবার DE2-র ভ্যালুটা আমরা প্রথমে নির্ণয় করে নেব। তাহলে আমরা দ্বিতীয় দাগ নাম্বারটা করছি কিন্তু। তাহলে এ বিন্দুতে যে আধানটা রয়েছে তার জন্য যে বল সেটা DE2, তাহলে DE2 ইজ ইকুয়াল টু আমরা কত পাবো সেটা জানতে চাই। তাহলে সেটা কত, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2, তাহলে Q বলতে এখানে আমাদের কত, DQ বাই আর স্কোয়ার। তাহলে এদের মধ্যবর্তী ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা ছিল x, তাহলে এটা আমরা পাবো x² প্লাস আর স্কোয়ার।
সিমিলারলি এটাও আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি যে এটার ভ্যালু কি বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ডি ই টুর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা ডি ই টুর ভ্যালু বার করতে পারলাম। এবার এটা আরো একটু সিম্পলিফাই করে আমরা 1/4πε0 ইন্টু ডি কিউ এর জায়গায় কত বসাতে পারি? দেখো ডি কিউ এর জায়গায় আমরা বসাতে পারি এটা, তাহলে কিউ বাই 2πr ইন্টু ডিএল। তাহলে ডি কিউ এর জায়গায় আমরা এটা বসাতে পারলাম। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ডি ই টুর ভ্যালু পেলাম। আচ্ছা, সিমিলারলি তাহলে DE1 ইজ ইকুয়াল টু আমরা কত পাবো 1/4πε0 ইন্টু কিউ বাই 2πr ইন্টু ডিএল। ঠিক ইকুয়াল ভ্যালু আমরা পাবো। তাহলে দেখলাম দুটো ক্ষেত্রে DE1 আর DE2 এর ভ্যালু একই। তার মানে আবারও বলতে পারলাম যে এই পার্টটা আর এই পার্টটা পরস্পর নিজেদেরকে কি করে দেবে? ক্যান্সেল আউট করে দেবে। তাহলে আমরা নেট ফোর্স, নেট যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড পাবো সেই ফিল্ডটা কোন দিকে পাবো? ওই দিকে পাবো, এবং সেই ফিল্ডটা কত হবে? অতএব নেট ইলেকট্রো আমরা নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু কত পাবো দেখি? আমরা পাবো DE1 cos থিটা প্লাস DE2 cos থিটা। তাহলে DE1 cos থিটা প্লাস DE2 cos থিটা। তাহলে এখান থেকে সরাসরি এই ইকুয়েশনটাতে আমরা DE1 cos থিটা লিখে দিতে পারি, 2DE1 cos থিটা লিখে দিতে পারি। কেন? যেহেতু আমরা প্রমাণ করলাম যে DE1 ইজ ইকুয়াল টু DE2, তাই না? তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা পেলাম এটা। সেটা পেলাম কেবলমাত্র এই দুটোর জন্য। এখন এইরকম আইডেন্টিক্যালি এখানে ঠিক এর অপোজিটে, মানে প্রত্যেকটা ব্যাস বরাবর ঠিক অপোজিট বরাবর যদি আমরা দেখি, তাহলে এরকম সেগমেন্ট অনেকগুলো আমরা কল্পনা করতে পারি। একটু আগে এখানে চিত্র দিয়ে দেখালাম তোমাদের, তাই তো? তাহলে সেক্ষেত্রে অতএব টোটাল ইলেকট্রিক ফিল্ড, টোটাল ফিল্ড ইন্টেন্সিটি কত হবে বলো তো? টোটাল ফিল্ড ইন্টেন্সিটি হবে সামেশন অফ 2 DE1 cos থিটা। তাহলে আমাদের পেলাম কত? সামেশন অফ 2 DE1 cos থিটা। আচ্ছা, এই 2টা আমাদের দেওয়ার যদিও দরকার নেই, তার কারণ কি বলতো? এটা কেবলমাত্র দুটোর ফিল্ড ইন্টেন্সিটি যোগ করেছিলাম বলে এইটা হয়েছিল, কিন্তু এখানে যখন আমরা টোটাল হোল বডির ফিল্ড ইন্টেন্সিটিটাকে নেব, তখন আমাদের টোটাল ফিল্ড ইন্টেন্সিটি যখন আমরা পাবো, তখন আমরা কি করব? এই যে DE1 cos থিটা যেমন ছিল সেইগুলোকে সব মিলিতভাবে আমরা যোগ করে নেব। ঠিক আছে, এখন এই যে ক্ষুদ্র প্রাবল্যগুলো আমরা পেলাম, এইটুকু অংশের জন্য DE1, এটুকুর জন্য DE2, DE3, DE4, এরকম করে যাই পাবো না কেন সবাই DE1, DE2, DE3 সবাই তো সমান, তাই না? তাহলে তাদের সবাইকে আমরা যদি DE মনে করে থাকি, তাহলে আমরা সামেশন অফ DE cos থিটা এইটা পেলাম আমাদের টোটাল ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, তাহলে টোটাল ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে এটা এবার একটু মুছে দিচ্ছি আমি এখানে, কেননা এই অঙ্কটা করতে অনেক জায়গা লাগবে। তাহলে আমাদের টোটাল ফিল্ড ইন্টেন্সিটি কত হবে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, তাহলে টোটাল ফিল্ড ইন্টেন্সিটি কি হবে? সমস্ত প্রাবল্যের যে কোসাইন উপাংশগুলো সেইগুলোকে সব যোগ করতে হবে।
তাহলে DE1 বা DE2 বা DE3 যাই পাই না কেন সবার ভ্যালু আমরা কত পেয়েছিলাম 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই 2 পাই আর ইন্টু ডিএল এটা পেয়েছিলাম। এইবার এখানে কনস্ট্যান্ট কোয়ান্টিটিগুলো সব আমরা বাইরে বার করে নিয়ে আসি। তাহলে কনস্ট্যান্ট কোয়ান্টিটিগুলো সব আমরা বাইরে বার করে নিয়ে আসি। তাহলে কনস্ট্যান্ট কোয়ান্টিটি বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি দেখো, কনস্ট্যান্ট কোয়ান্টিটি বলতে তাহলে 1/4 পাই এপসাইলন নট ডি DE2 is equal to 1/4 pi epsilon naught কি লিখলাম আমরা DE2 is equal to আচ্ছা DQ এর জায়গায় ভ্যালুটা আমরা বসালাম এটা, আরে জ্বালাতন, তাহলে নিচে তো এখনো এটা x স্কোয়ার প্লাস আর স্কোয়ারটা আমরা বসাইনি, তাহলে এটা বসিয়ে দাও, সরি এর জন্য, তাহলে এটা তো বসাতে হবে, তাহলে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইখানে ভ্যালুটা আমরা এবার একটু ঠিক করে লিখি ডিএল বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এটা পেলাম। এবার কনস্ট্যান্ট কোয়ান্টিটি হিসেবে বাইরে নিয়ে আসি 1/4 পাই এপসাইলন নট কে এবং কিউ বাই 2 পাই আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাকে সবকে বাইরে নিয়ে আসলাম, সামেশন অফ ডিএল নিলাম। এখন সামেশন অফ ডিএল মানে কি বলতো, সামেশন অফ ডিএল মানেই তো 2 পাই আর, কেননা এই ক্ষুদ্র ডিএল সব ক্ষুদ্র ডিএল গুলোকে যোগ করলে তুমি কত পাবে, সব ক্ষুদ্র ডিএল কে যোগ করলে তুমি টোটাল লেন্থটা পেয়ে যাবে বলয়ের, তাহলে বলয়ের টোটাল লেন্থ কত 2 পাই আর, তাহলে আমরা পেলাম 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই 2 পাই আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু 2 পাই আর, তাহলে এই 2 পাই আর আউট, তাহলে ফাইনালি আমরা পেলাম কত 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো, কিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। একটা কি আমরা গলতি করলাম, আরে মুশকিল রে, মাথা আজকে আমার খারাপ হয়ে গেছে, দেখো দেখো কি বোকামি করলাম, এই যে ডিই তো লিখেছি আমরা তাই না, ডিইর ভ্যালুটা লিখেছি কিন্তু কস থিটার ভ্যালুটা এখনো লিখিনি নে, তাহলে এখনো কস থিটার ভ্যালুটা এর সঙ্গে তো থেকে যাবে, তাহলে কস থিটার ভ্যালুটা আবার কত, তাহলে এটা মুছে দিলাম কিন্তু, তাহলে কস থিটার ভ্যালুটা কত, কস থিটার ভ্যালুটা হলো 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কস থিটা, কস থিটা কত, এই যে কোনো একটা থিটা ভেবে নাও, তাহলে ভেবে নিলে ভূমি বাই অতিভুজ, তার মানে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়ে গেল, তাহলে পেয়ে গেলাম 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এই ধরনের টার্মগুলো একদম পুরো মুখস্থ করে ফেলতে হবে তোমাদের এবার পরপর, তাহলে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি পেলাম, কোনো একটা পজিশনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা বার করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করে ফেললাম। আচ্ছা, এইবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে ফর হুইচ ভ্যালু অফ এক্স, এখানে এই এক্স এর কোন মানের জন্য ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হবে,
তাহলে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হবে কখন সেটা আমাদের জানতে হবে। তাহলে এইবার এটা আমি মুছে দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ড শুধু ফিল্ড ইন্টেন্সিটি আমরা কত পেলাম সেটা লিখে রাখছি, ঠিক আছে? তাহলে এটা ভিডিও পজ করে টুকে নেবে ভালোভাবে। আচ্ছা, মুছে দিলাম। এবার দেখো আমরা ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কত পেয়েছি, ইকুয়াল টু পেয়েছি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এটা আমরা পেয়েছি আমাদের ইলেকট্রিক ফিল্ড, তাই তো? তাহলে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড পেয়েছি আমরা, সেটা আমরা এটা পেয়েছি। এবার দেখো এক্স এর কোন ভ্যালুর জন্য ই ম্যাক্সিমাম হতে পারে। তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট যদি পড়ে থাকি তাহলে সেখানে আমরা বলতে পারবো যে ডিই ডিএক্স ইকুয়াল টু যখন 0 হবে সেই সময় এক্স এর যে ভ্যালু হবে সেটাই হবে আমাদের কি প্রাবল্যের ম্যাক্সিমাম মান। কেননা প্রাবল্য ম্যাক্সিমাম হতে গেলে ডি ডিএক্স ইকুয়াল টু 0 হতে হবে, তাই তো? তাহলে এখন এই তো আমাদের প্রাবল্যের ভ্যালু, তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ব্যাস, আর তো কিছু কাজ নেই। তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে আমরা কি করতে হবে, q/4 পাই এপসাইলন নট, এটা তো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, বাইরে নিয়ে চলে আসলাম এই যে কিউটা, q/4 পাই এপসাইলন নটটা। তাহলে এখন ডি ডিএক্স অফ আমাদের করতে হবে কি, ডি ডিএক্স অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 হুইচ ইজ ইকুয়াল টু কি হবে, 0 হতে হবে। তাহলে যেহেতু এই পার্টটা নট ইকুয়াল টু 0, তার মানে সরাসরি আমরা নেক্সট লাইনে কি পেয়ে যেতে পারি, ডি ডিএক্স অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, খুব ইম্পর্টেন্ট ডেরিভেটিভটা। তাহলে এবার এখানে আমরা ডেরিভেটিভটা করব, এটা মুছে দিচ্ছি। তাহলে এই ডেরিভেটিভটা খুব ভালোভাবে তোমাদের কিন্তু ফলো করতে হবে, দেখতে হবে। চলো এবার আমরা কি করব, ডি ডিএক্স এর ডেরিভেটিভ, এই যে ডেরিভেটিভটা করব, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি। আচ্ছা, ডেরিভেটিভটা এখানে তুলে নিয়ে গেলাম, উপরটা আর মানে উপরে এক্স রয়েছে, নিচেও কোয়ান্টিটিতে দেখো এক্স রয়েছে, তাহলে মানে ভ্যারিয়েবল উপরেও আছে নিচেও আছে, তাহলে u/v এর ফর্মুলা, তাই তো? তাহলে আমরা u/v এর ফর্মুলা ওয়াইজ যদি চিন্তা করি তাহলে আমরা এখন কি পেতে পারি, আমরা একটা কাজ করি, নিচেরটা, তাহলে নিচেরটা বলতে কি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু উপরেরটার ডেরিভেটিভ, উপরে কি ছিল এক্স, তাই তো? তাহলে নিচেরটা ইন্টু উপরেরটার ডেরিভেটিভ মাইনাস উপরেরটা অর্থাৎ এক্স ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, তাহলে ডি ডিএক্স অফ নিচেরটা কত ছিল, নিচেরটা ছিল এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তাই তো? বাই বাই কি হবে, নিচেরটার বর্গ হবে, তাহলে নিচেরটার বর্গ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার, সেইটা ইকুয়াল টু আমাদের হবে কত, 0, তাই তো? তাহলে এই টার্মটা ওদিকে গুণ করে দিলে 0 হয়ে যায়, ও নিয়ে আমাদের আর ভাবার দরকার হচ্ছে না। তাহলে এখানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু ডি ডিএক্স এর ডেরিভেটিভ কত, 1, আচ্ছা, মাইনাস এক্স ইন্টু পাওয়ারে কত রয়েছে 3/2, তাহলে 3/2টা সামনে নিয়ে আসি, নিয়ে এসে কত হবে, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 এটা হবে, ইন্টু এই ব্র্যাকেটের মধ্যেও যেহেতু ভ্যারিয়েবল আছে তাহলে ওকে আবার ডেরিভেটিভ করি, তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু 0 আমরা বলতে পারি, তার কারণ নিচের পার্ট ওদিকে গিয়ে মাল্টিপ্লাই হয়ে কোনাকুনি ওটাও 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি এখান থেকে আমরা কি লিখতে পারলাম, এখান থেকে আমরা লিখতে পারলাম এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস
মাইনাস এখানে কত পাবো 3/2 মাইনাস 1, তাহলে 3/2 মানে কত 1.5 মাইনাস 1, তাহলে থাকে 0.5, তাহলে এইটা হচ্ছে টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা পাবো মাইনাস 3x/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটা আমরা পেলাম, ইন্টু এখান থেকে কত পাবো দেখো, আর তো ধ্রুবক রাশি, ডেরিভেটিভ শূন্য হবে, কিন্তু এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x হবে, তাহলে এখানে পাবো 2x। ঠিক আছে, তাহলে নিচে একটা 2 আছে, কেটে গেল 2, তাহলে সেটা ইকুয়াল টু আমরা পেলাম 0 ফাইনালি। আচ্ছা, তাহলে ফাইনালি এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু, এইটা ও সাইডে নিয়ে চলে যাই, তাহলে ও সাইডে নিয়ে চলে গেলে আমরা পাবো 3x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে এইবার উভয় পক্ষে আমরা কি করি, হ্যাঁ এই যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটা একটা কাজ করা যাক, এটা যদি এর নিচে নিয়ে চলে আসি, নিয়ে উপরে নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো, এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস হাফ পাবো, তাই তো। তাহলে এক্স স্কোয়ার এটা রয়েছে 3/2, তাই তো, ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তাহলে এখান থেকে আমি একটা কাজ করতে পারি না, আমরা একটা কাজ করতে পারি সরাসরি করে, সরাসরি করতে হবে না, চলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এখানে রয়েছে, বাই এই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে দেখো এটা উপরে চলে যায়, উপরে চলে গেলে আমি কি পাই, 3/2 মাইনাস হাফ, তাহলে 3/2 মাইনাস হাফ মানে কি 3/2 মানে কত 1.5 মাইনাস হাফ, তাহলে কত পাওয়া গেল 1, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এক্স স্কোয়ার, তাহলে আমরা কত পেলাম 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আর স্কোয়ার বাই 2 পেলাম, অতএব ফাইনালি আমরা এক্স ইকুয়াল টু কত পাবো, এক্স ইকুয়াল টু পাবো আর বাই রুট 2, তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেলাম আর বাই রুট 2, অর্থাৎ কখনো যদি এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান যখন আর বাই রুট 2 হবে, সেই সময় এই যে বলয়টা আমরা নিয়েছিলাম সেই বলয়ের অক্ষের উপরে দূরত্ব এক্স ইকুয়াল টু যদি এটা হয়, তবে সেখানেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ম্যাক্সিমাম হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ভালোভাবে অঙ্কটা তোমাদের কিন্তু বুঝে করতে হবে। ঠিক আছে, তো চলো এটা ঢুকে নাও, তারপরে নেক্সট প্রশ্ন নিয়ে আসছি। চলো, a square with side 10 cm has 4 equal charge 20 ESU on each corner। একটা স্কোয়ার রয়েছে, বর্গক্ষেত্র রয়েছে, যে বর্গক্ষেত্রটার 4টে কর্নারে 4টে আধান রাখা রয়েছে, যাদের মান সমান। তোমরা জানো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে 10 সেন্টিমিটার বলেছে মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এবার বর্গক্ষেত্রের সেন্টার বলতে কি, জিওমেট্রিক্যাল সেন্টার। জিওমেট্রিক্যাল সেন্টার কোনটা, ডায়াগোনাল যেখানে ইন্টারসেক্ট করে, তাহলে এই যে কর্ণ, সেই কর্ণ যেখানে ইন্টারসেক্ট করলো সেটাকে আমরা বলতে পারি যে এর জিওমেট্রিক্যাল সেন্টার। তাহলে এটা আমরা ও মনে করলাম, এ বি সি ডি, এটা আমাদের হয়ে গেল বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা কর্নারে, তাহলে এই কর্নারে চার্জ রয়েছে কত 20 ESU, তাহলে এখানে আছে 20 ESU চার্জ, এখানেও রয়েছে 20 ESU চার্জ, এখানেও তাই 20 ESU চার্জ, এখানেও 20 ESU চার্জ।
এবার আমাদের কি করতে হবে, আমাদের ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে কোথায়, ও বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, একটা ইউনিট পজিটিভ চার্জ অর্থাৎ টেস্ট চার্জ ওখানে মনে মনে রেখে দেওয়ার পরে সবাই মিলে ওর ওপরে নেট যে ফোর্স দিচ্ছে সেটাই নির্ণয় করা, তাই তো। তাহলে তুমি দেখো এখান থেকে এ বিন্দুতে যে +20 ইএসইউ চার্জ রয়েছে সে ওই +1 কে কি করছে সেটা দেখা যাক। তাহলে ওর দ্বারা প্রযুক্ত বল যেটা, সেটা যদি আমি মনে করি ই, তাহলে ই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, ইএসইউ তে রয়েছে যখন, আমরা তাহলে সরাসরি কি করতে পারি, Q1 Q2 বাই কে আর স্কোয়ার, কে ইকুয়াল টু 1, তাহলে Q1 Q2, তাহলে এক্ষেত্রে কিউ কত 20 বাই আর স্কোয়ার বলতে কি, এক্ষেত্রে এ বিন্দুতে যে আধানটা রয়েছে, তাহলে ফর, আচ্ছা ব্ল্যাকে না করে আমরা এটাই করি, তাহলে ফর দি চার্জ অন এ, তাহলে এ বিন্দুতে যে আধানটা রয়েছে তার দ্বারা যে ইলেকট্রিক ফিল্ড সেটা যদি আমরা ই মনে করি, তাহলে সেই ই ইকুয়াল টু আমরা বলতে পারি 20 বাই এই যে ডিস্টেন্সটা, তাহলে ডিস্টেন্সটা কত, ও এ এর স্কোয়ার, তাহলে এটা হলো ডিস্টেন্স, তাই তো। তাহলে বর্গক্ষেত্র যেহেতু বলেছিল, তাহলে এই যে বর্গক্ষেত্র তার কর্ণটা কত তুমি প্রথমে চাইলে বার করে নিতে পারো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত তুমি দেখে নাও, বর্গক্ষেত্রের কর্ণ তুমি ধরো এসির ভ্যালু বার করতে চাও, তাহলে তুমি কি করতে পারো, এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজটা হবে, তাহলে সেটা এইটা আর এইটার স্কোয়ার করে যোগ করতে হবে, তাহলে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে অতএব তুমি এসি ইকুয়াল টু এখান থেকে কত পাবে, √100 আর 100 কত হয় 200, তাহলে √200, তাহলে তুমি পেলে 10√2, তাহলে তোমাদের ভ্যালু হলো কত, তোমার 10√2 সেন্টিমিটার। তাহলে এখানে প্রাবল্য ই ইকুয়াল টু তুমি পেলে 20 বাই 10√2 এর হোল স্কোয়ার, ব্যাস। তাহলে এটা হলো তোমার প্রাবল্য, যার ডাইরেকশন কোন দিকে, ডাইরেক্টেড টুয়ার্ডস এ টু ও, এ থেকে ওর দিকে এটা কাজ করছে, ঠিক আছে। এবার এক্স্যাক্টলি এর অপোজিট কর্নারটায় তুমি চলে যাও সি বিন্দুতে, তাহলে ফর দি চার্জ অন সি বিন্দুতে যে চার্জ রয়েছে তার জন্য যে ফিল্ড হবে সেই ফিল্ডটা তুমি দেখো, আবারও তুমি তাই পাবে 20 বাই তুমি কত পাচ্ছ, ও সি স্কোয়ার, তাহলে ও সি স্কোয়ার which is equal to 20 বাই এগেইন ও সি স্কোয়ার মানে তুমি 10√2 পাবে, তাহলে এটা স্কোয়ার, তার মানে এটাও হলো ই, তাহলে এই প্রাবল্যের মানও ই হলো, কিন্তু এই প্রাবল্যটা কোন দিকে, সি থেকে ওর দিকে, তাহলে সি থেকে ওর দিকে, তাহলে এই দুটো প্রাবল্যের মান কি হবে, সমান হবে, কিন্তু অভিমুখ কি হবে, বিপরীত হবে। সেই জন্য এই ও বিন্দুতে এদের দুইজনের প্রভাব, এই দিক থেকে এইদিকে, এদিক থেকে এইদিকে, দুজনের নেট ফল কত হবে, নেট প্রভাব 0 হবে, তাই তো, দুজনের নেট প্রভাব 0 হবে। ঠিক সিমিলারলি ফর দি চার্জ on charge on B and D, the net electric field will be 0. So hence the net electric field, the net
ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 0। তাহলে সেন্টারে নেট ইলেকট্রিক ফিল্ড কত পেলে? তুমি 0 পেলে। তাহলে সেন্টারে নেট ইলেকট্রিক ফিল্ড তুমি 0 পাবে। সহজ প্রশ্ন ছিল, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। চলো এটা টুকে নাও, তারপরে চলো এই সিরিজের লাস্ট ভিডিও এটা দেখো। Two identical balls are suspended from a common point with silk string of length L each. Each of them has mass M. The balls has charge Q. তারপরে আমাদের কি করতে হবে? এখন আমাদের দেখাতে হবে যে if the angle made by the string is very small, then show that the equilibrium separation will be x is equal to 2q square L by mg to the power 1/3। এটা আমাদের প্রমাণ করতে হবে, এই তো। তাহলে দেখো সমাধান করা যাক। একটা কমন পয়েন্ট থেকে দুটো ইকুয়াল চার্জ বিশিষ্ট গোলককে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা প্রথম কথা আমাদের মনে রাখতে হবে। তাহলে চার্জ দুটো কি করবে? একে অপরকে রিপালস করে দূরে সরাবে। এটাই আমাদের 1 নম্বরে মনে রাখতে হবে, যে চার্জ দুটো কি করবে? পরস্পরকে বিকর্ষিত করে দূরে সরানোর চেষ্টা করবে। তাহলে ধরে নিলাম যে দূরে সরানোর পর একটা এখানে অবস্থান করলো আর একটা এখানে অবস্থান করলো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হলো থিটা, যেটা খুব ক্ষুদ্র আমরা বলেছি। ধরে নিলাম টোটাল ডিস্টেন্সটা x, তাহলে এইটুকু কত হবে? x/2। এখন সিম্পল ব্যাপার, যেহেতু এরা পরস্পরকে বিকর্ষণ করছে, তাহলে নিশ্চয়ই এই দিক বরাবর একটা ফোর্স কাজ করবে, সিমিলার ফোর্স এই দিক বরাবরও কাজ করবে। সেটা কি? ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। তাহলে যে রিপালসিভ ফোর্সটা কাজ করবে, সেই রিপালসিভ ফোর্সটা কত? সেই রিপালসিভ ফোর্সের ভ্যালু হলো এই দুটো চার্জ যের মান, তাহলে কিউ স্কোয়ার বাই এদের মধ্যে দুজনের মধ্যে যে কুলম্বিক ফোর্স, তাহলে সেই কুলম্বিক ফোর্স আমরা বলতে পারি, যদি সিজিএস পদ্ধতিতে লিখি, তাহলে কিউ স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার। এ আর মিডিয়ামে কে ইকুয়াল টু 1 ধরলাম, ব্যাস সহজ হয়ে গেল। এটা হচ্ছে এদিক বরাবর ফোর্স। তাহলে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলো আমাদের এই দিক বরাবর ফোর্সের ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা, এফ ইকুয়াল টু আমরা ধরে নিই এটা এদিক বরাবর কাজ করছে। ঠিক সেম ফোর্স তাহলে এই দিক বরাবরও কাজ করবে, সমান ও বিপরীতমুখী, তাহলে এদিক বরাবর কাজ করবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কি দেখতে পাবো? এখানে নিঃসন্দেহে আমাদের কি হবে? নিম্নমুখী একটা বল আছে, যেহেতু আমাদের মাস বলে দিয়েছে এম, ঠিক আছে? তাহলে এখানে সুতোয় নিশ্চয়ই টান আছে। টান থাকলে এটা যদি থিটা কোণ হয়ে থাকে, তাহলে তুমি দেখো
এই যে অ্যাঙ্গেলটা একান্তর কোণ হওয়ার কারণে এটাও থিটা কোণ হবে। তাহলে সুতোর টান যদি আমরা টি মনে করে থাকি, তাহলে টির এই দিক বরাবর একটা উপাংশ থাকবে টি কস থিটা, এদিক বরাবর একটা উপাংশ থাকবে টি সাইন থিটা। সিম্পল। তাহলে এখন টি সাইন থিটা কাকে ব্যালেন্স করবে? এই এফ ফোর্সটাকে। তার মানে আমরা লিখতে পারবো এফ ইজ ইকুয়াল টু টি সাইন থিটা। তার মানে আমরা এটাও লিখতে পারবো যে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আবার একইভাবে এমজি কার দ্বারা ব্যালেন্স হবে? কস থিটার দ্বারা। তাহলে অ্যান্ড টি কস থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো এমজি। তাহলে এখান থেকে এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম 1 এবং 2, এই ইকুয়েশন দুটোকে 1 কে 2 দিয়ে ভাগ করি। তাহলে ভাগ করলে আমরা কি পাবো? দেখো এদিক থেকে টি টি কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা হুইচ ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। তাহলে এটা হয়ে গেল আমাদের ট্যান থিটা। ঠিক আছে, এবার বলে দিয়েছে ইফ দ্য অ্যাঙ্গেল মেড বাই দিস স্ট্রিং ইজ ভেরি স্মল, তাহলে হিয়ার থিটা ইজ ভেরি স্মল। তাহলে এখানে আমাদের যে থিটা সেটা খুব ক্ষুদ্র। অতএব আমরা বলতে পারি যে সাইন থিটা আর ট্যান থিটা ইকুয়াল। অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। কেন বলতে পারি? ছোটবেলায় জিনিসটা পড়ে আসা উচিত তোমাদের, জানো কি না জানি না। দেখো সাইন থিটা ইকুয়াল টু আমরা থিটা লিখতে পারি কখন? যখন থিটা টেন্স টু 0। তার মানে থিটা খুব ক্ষুদ্র হলে, দেখো আমরা জানি কি সাইন জিরোর ভ্যালু কত? সাইন জিরোর ভ্যালু কত? 0 হয়। তাহলে সাইন যদি প্রায় 0 হয়, ঠিক আছে, তাহলে এই থিটা দ্বারা যদি আমরা প্রায় 0কে ডিনোট করি তাহলে মানটাও প্রায় 0 আসবে। সেই জন্য সাইন থিটাটাকে থিটা বলা হয়, থিটা যদি খুব ক্ষুদ্র হয়। আবার তোমরা দেখো কস জিরোর ভ্যালু কত? কস জিরোর ভ্যালু 1। সেই জন্য থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? সাইন থিটা বাই কস থিটা। তা থিটা ক্ষুদ্র হলে সাইন থিটাকে থিটা ধরা হয়, কস থিটাকে 1 ধরা হয়, তাহলে আমরা লিখতে পারবো থিটা। তাই তো? বোঝা গেল? তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়, আবার ট্যান থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়, ট্যান থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়। তাহলে এই যে তাহলে সাইন থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা হয়। তার মানে আমরা বলতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। ব্যাস, এখন এখান থেকে তুমি সাইন থিটার ভ্যালুটা বার করে নাও। তাহলে এখান থেকে সাইন থিটার ভ্যালুটা তুমি বার করে নাও। তাহলে তুমি দেখো এই সুতোর দৈর্ঘ্য কত ছিল তোমার? এল। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোনটা হবে? লম্ব হবে এটা। তাহলে এক্স বাই 2 বাই অতিভুজ কত? এল। তাহলে এক্স বাই 2 বাই এল ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা কত পাবো? এক্স বাই 2l ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। ঠিক আছে, তাহলে এইবার এই এক্সটা এই সাইডে নিয়ে চলে গেলে আমরা কত পেলাম? এক্স কিউব ইজ ইকুয়াল টু 2l কিউ স্কোয়ার বাই এমজি। অতএব দুপাশে 1/3 করে দিই, তাহলে এক্স ইকুয়াল টু কত পাওয়া যাবে? 2l কিউ স্কোয়ার বাই এমজি টু দ্য পাওয়ার 1/3। এটাই হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের উপরে যে সমস্ত প্রবলেম থাকে সেই প্রবলেম আমরা আজকে শেষ করলাম এই সিরিজে। টপিক 2 হিসাবে যে আমরা পড়াচ্ছিলাম সেটা আমাদের শেষ হলো। এই সব অঙ্কগুলোকে তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে ওই যে বলেছিলাম তোমার 90% কনফার্ম হয়ে যাবে, আর কোনো প্রবলেম তোমার সেখানে আসবে না। ঠিক আছে, তো দেখা হবে এরপরে এই সিরিজের টপিক 3 নিয়ে, যেখানে আমি ইলেকট্রিক ডাইপোল নিয়ে আলোচনা করব। তো যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করো, আর যদি প্রবলেম না থাকে তাহলে শেয়ার করো।
ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে এই সিরিজের নেক্সট টপিক 3 ইলেকট্রিক ডাইপোল নিয়ে। ততক্ষণে ভালোভাবে পড়াশোনা করো।